এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেভিউ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 ফিজিক্যাল জিওগ্রাফির একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর্থস ইন্টেরিয়রের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। কোশ্চেনটিকে দেখো, সোর্সেস অফ ডাটা রিলেটিং টু আর্থস ইন্টেরিয়র। তো প্রথমে রয়েছে ভূমিকা। ভূমিকায় কি আছে দেখো, ভূপৃষ্ঠের নানান ঘটনার ওপর নির্ভর করে ভূ অভ্যন্তরীণ বিষয়ের ওপর, অর্থাৎ ভূপৃষ্ঠে যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলেছে সবকিছু কিন্তু নির্ভর করে ভূ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের ওপর। আর ভূ অভ্যন্তরীণ ঘটনার ধারণা পেতে গেলে আমাদের পৃথিবীর অন্তর্ভাগ সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। বর্তমানে উন্নত কারিগরি বিদ্যার সাহায্যে ভূগর্ভে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, কিন্তু পৃথিবীর কেন্দ্রের গভীরতা প্রায় 6371 কিলোমিটার, তার মধ্যে মাত্র 50 কিলোমিটার পর্যন্ত তথ্য কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ এক সুবিস্তৃত অংশের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিদ্যার সাহায্যে এই রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎসগুলো কি কি, এখন ওটা আমরা দেখব। ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস বা সোর্সেস অফ ডাটা রিলেটিং টু আর্থস ইন্টেরিয়র বা ইন্টেরিয়র অফ দ্য আর্থ। যে সকল উৎস থেকে ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি তাদেরকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। প্রায় 3টি ভাগে এই উৎসকে ভাগ করা হয়। প্রথম উৎস হচ্ছে এই কৃত্রিম উৎস, দ্বিতীয়টি হচ্ছে পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত উৎস, আর তৃতীয় হচ্ছে প্রাকৃতিক উৎস। তো কৃত্রিম উৎসগুলো কি কি দেখো। কৃত্রিম উৎস বা আর্টিফিশিয়াল সোর্সেস, ভূ অভ্যন্তরীণ চাপ ও ঘনত্ব। পৃথিবীর গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপ এবং ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়। পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গভীরতা যত বৃদ্ধি পেতে থাকে তার সাথে সাথে কিন্তু এই চাপ এবং ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়। পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম ঘনত্ব সেমি, কিন্তু ভূত্বকের গড় ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম পার ঘন সেমি, যা ক্রমশ কি হয় নিচের দিকে বৃদ্ধি পেয়ে কেন্দ্রে প্রায় 13.6 গ্রাম ঘনসেমিতে কিন্তু পৌঁছায়। আর কেন্দ্রের দিকে ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে তার চাপও বৃদ্ধি পায়। যত ঘনত্ব বৃদ্ধি পায় তত কিন্তু চাপ বৃদ্ধি পেতে থাকে। এই চাপ বৃদ্ধির কারণে ভূপৃষ্ঠস্থ পদার্থ সম্পূর্ণরূপে তরল হতে না পেরে স্থিতিস্থাপক হয়। যত হচ্ছে ঘনত্ব বাড়ে তত চাপ বৃদ্ধি পায়, এবং এই চাপের ফলে কি হয় ভূগর্ভস্থ পদার্থ তরল হতে পারে না। চাপ বাড়ার ফলে কি হয় পদার্থের গলনাঙ্কতা বৃদ্ধি পায়। এই গলনাঙ্কতা বিষয়টা কি, যদি কোনো একটি পদার্থ তরলে পরিণত হওয়ার জন্য যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপটাকে কিন্তু গলনাঙ্কতা বলা হয়ে থাকে। সেই তাপের অভাবে কিন্তু সেই ভূগর্ভস্থ পদার্থগুলি সম্পূর্ণ তরল হতে পারে না, স্থিতিস্থাপক অবস্থায় থেকে যায়। কেন্দ্রের কাছে এই চাপ বৃদ্ধি পায় প্রায় হচ্ছে 3700 কিলোবারে পৌঁছায়। তাই কেন্দ্রে ভারী, এটা ধাতব হবে, ধাতব উপাদানে গঠিত বলে মনে করা হয়। তারপরে কি আছে দেখো, কৃত্রিম উৎসেরই আরেকটি উৎস হচ্ছে ভূ অভ্যন্তরীণ তাপ। ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে কি হয় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। ভূত্বকের নানান বোরহোলস গুলো কি হচ্ছে ভূগর্ভে কিন্তু লম্বা লম্বা গর্ত হচ্ছে খনন করা হয়। এই গর্ত নানা কারণে খনন করা হতে পারে, যেমন নলকূপ বসানোর জন্য কিন্তু গর্ত খোঁড়া হয়ে থাকে, এছাড়াও খনিজ দ্রব্য উত্তোলনের জন্য গর্ত খোঁড়া হয়। তো এগুলো হচ্ছে করার জন্য বোরহোলস খোঁড়া হয়ে থাকে। তো বোরহোলস এবং গভীর খনি খনন ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় প্রায় 100 মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এই বোরহোলস আর হচ্ছে গভীর খনি খননের মাধ্যমে কি জানা যাচ্ছে, প্রায় প্রতি 100 মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে ভূগর্ভে উষ্ণতা 2 ডিগ্রি থেকে প্রায় 3 ডিগ্রি হারে কিন্তু বৃদ্ধি পায়। তবে 4 কিমির পর, এটা 8 কিমির পরে ভূ অভ্যন্তরীণ তাপের ব্যাপারে তেমন কোনো প্রত্যক্ষ তথ্য পাওয়া যায় না। ভূগঠনগত সক্রিয় স্থানে কোন কোন স্থান দেখো, ইউএস এর বেসিন এবং রেঞ্জ প্রদেশে কিন্তু এখনো ভূগঠনভাবে সক্রিয়, অর্থাৎ ভূগঠনগত কার্যগুলো কিন্তু সক্রিয়ভাবে রয়েছে। সেই সমস্ত এলাকার সমীক্ষা করে দেখা গেছে প্রায় 43 কিলোমিটার গভীরে তাপের মাত্রা বৃদ্ধি পেয়ে 1000 ডিগ্রি সেলসিয়াস। যেখানে ভূগাঠনিকভাবে স্থিতিশীল, অর্থাৎ যেখানে ভূগাঠনিক ক্রিয়া কিন্তু সক্রিয় নয়, সেই সমস্ত স্থানে আবার দেখা গেছে এই তাপমাত্রা 40 কিমি গভীরে
প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস। এই হারে তাপের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে কিন্তু 2900 কিলোমিটার গভীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হতো 25,000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাস্তবে 2900 কিলোমিটার গভীরে গিয়ে এই তাপমাত্রা বেড়ে হয় 3700 ডিগ্রি সেলসিয়াস। তো দেখতে পাচ্ছি যে সব জায়গায় কিন্তু একই রকম হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। যেমন হচ্ছে যেখানে ভূগঠন ভাবে সক্রিয় স্থান সেখানে তাপমাত্রা বেশি, গভীরতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবার যে সমস্ত স্থান হলো ভূগঠনের ক্রিয়ার দিক থেকে সক্রিয় নয় সেই সমস্ত স্থানে কিন্তু তাপমাত্রা গভীরতা বৃদ্ধির সাথে সাথে সেই হারে বাড়ছে না। অর্থাৎ এই তাপ বৃদ্ধির হারে বিভিন্ন গভীরতায় তারতম্য রয়েছে। আলোচনা থেকে এটি স্পষ্টত হয় যে ভূত্বকের উপরে পৃষ্ঠে অধিক পরিমাণে রেডিও অ্যাক্টিভ উপাদানের পুঞ্জীভবন রয়েছে। তবে ভূপৃষ্ঠে উপরিস্থিত 20 কিলোমিটারের মধ্যে এই তাপ ধীর গতিতে বৃদ্ধি পায়। তারপরে কি আছে দেখো, তারপরে দ্বিতীয় যে উৎস পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত উৎস, পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত উৎস বিভিন্ন বিজ্ঞানীদের প্রদত্ত পৃথিবীর উৎস সংক্রান্ত তত্ত্ব থেকে এর অভ্যন্তরীণ গঠন সংক্রান্ত নানান তথ্য পাওয়া যায়। বিভিন্ন ভৌগোলিকবিদ বিজ্ঞানীরা কিন্তু নানা রকম তথ্য প্রদান করেছে পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত নিয়ে। গ্রহকণিকা মতবাদ অনুসারে গ্রহকণিকারা জমাটবদ্ধ হয়ে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে। গ্রহকণিকা কি? সূর্যের জন্মের সময় মহাকাশে ধুলো, তারপরে হচ্ছে বরফ, গ্যাস ইত্যাদি কিন্তু জমাট বেঁধে হচ্ছে দানার বিভিন্ন হচ্ছে দানা জমাট বেঁধে হচ্ছে পাথরের পিণ্ড সৃষ্টি করেছিল। এই পাথরের পিণ্ডটাকে কিন্তু গ্রহকণিকা বা গ্রহকণিকা বলা হয়ে থাকে। আর কিছু বিজ্ঞানী মনে করে যে হচ্ছে এই গ্রহকণিকায় জমাট বেঁধে হচ্ছে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাই তার কেন্দ্রভাগ কঠিন অবস্থায় আছে। জোয়ারি মতবাদ অনুসারে আবার কি বলা হয়েছে, পৃথিবীর কেন্দ্রভাগ তরল অবস্থায় আছে। আবার লাপ্লাসের নিহারিকাম তত্ত্বানুসারে পৃথিবীর কেন্দ্রভাগ তরল অবস্থায় আছে। অর্থাৎ এক একজনের মতে এক এক রকম অবস্থায় কিন্তু পৃথিবীর কেন্দ্রভাগ রয়েছে। জিওপিটস এবং রিটারের ধারণা অনুসারে আবার পৃথিবীর কেন্দ্র গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত। কিন্তু এই যে ধারণা অর্থাৎ জিওপিটস এবং হচ্ছে রিটারের ধারণা কিন্তু তেমন স্বীকৃতি লাভ করেনি। সর্বশেষ যে হচ্ছে উৎসটি সেটি হচ্ছে প্রাকৃতিক উৎস বা ন্যাচারাল সোর্সেস। ন্যাচারাল সোর্সের মধ্যে প্রথমে আছে হচ্ছে অগ্ন্যুৎপাত বা ভলকানিসিটি। দেখো কি আছে, অনেক বিজ্ঞানীদের ধারণা এই লাভা যেহেতু তরল তাই বলা যেতেই পারে যে ভূ অভ্যন্তরে এমন কোন স্তর আছে যা তরল অবস্থায় বিরাজ করছে। এই লাভার উপর ভিত্তি করে কিন্তু কিছু বিজ্ঞানীরা মনে করেন যে ভূ অভ্যন্তরে কোন স্তর এমন আছে যা তরল অবস্থায় বিরাজ করে। তবে যেহেতু ভূ অভ্যন্তরে চাপের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায় তাই উপাদানের গলনাঙ্কতা ক্রমশ বৃদ্ধি পায়। আগেই বললাম গলনাঙ্কতা কি, যে উষ্ণতায় কোনো পদার্থ হচ্ছে তরলে পরিণত হতে যে পরিমাণ হচ্ছে প্রয়োজনীয় উষ্ণতার দরকার হয় সেই পরিমাণ উষ্ণতাকে কিন্তু গলনাঙ্কতা বলা হচ্ছে। যত হচ্ছে চাপ বৃদ্ধি পায় তত কিন্তু গলনাঙ্কতাও বৃদ্ধি পায়। ফলে কি হয়, অত্যাধিক চাপের কারণে অত্যাধিক তাপের উপস্থিতিতে উপাদান সমূহ কঠিন অবস্থাতেই থেকে যেতে পারে বলে মনে করা হয়। কোনো কারণে ভূত্বকে যখন ফাটলের সৃষ্টি হয়, ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়, তখন কি হয়, এই চাপ হচ্ছে ক্রমশ হ্রাস পায় বলে তাপের প্রভাবে এই কঠিন শিলা হচ্ছে গলিত হয়ে ম্যাগমা রূপে বাইরে বেরিয়ে আসে। তারপরে সেকেন্ড প্রাকৃতিক উৎস কি দেখো, সেকেন্ড প্রাকৃতিক উৎসটি হচ্ছে ভূমিকম্পগত প্রমাণ, এভিডেন্সেস অফ সিসমোলজি। ভূমিকম্পগত প্রমাণ, এভিডেন্সেস অফ সিসমোলজি, এটা দুবার দেওয়া হয়ে গেছে। ভূমিকম্প তরঙ্গের গতিবিধি বিশ্লেষণের ওপর ভূ অভ্যন্তরীণ বিন্যাস সম্পর্কে ধারণা লাভের সব থেকে বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়। ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় বা উৎপত্তি হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্র। এবং কেন্দ্র সোজাসুজি যখন উপরের দিকে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলা হয় উপকেন্দ্র। অর্থাৎ যেখান থেকে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে বা উৎপত্তি হচ্ছে তাকে হচ্ছে কেন্দ্র বলছে, এবং এই কেন্দ্র সোজাসুজি উপরের দিকে যেখানে ছড়িয়ে পড়ছে সেই স্থানটিকে বলা হচ্ছে উপকেন্দ্র। যখন ভূমিকম্পের সৃষ্টি হয় সেখানে নানান তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গকে হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহ তরঙ্গ বা হচ্ছে পি ও এস তরঙ্গ, আরেকটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। এবার দেখো পি ও এস তরঙ্গ কি জিনিস। সাধারণভাবে পৃথিবীর অভ্যন্তর ভাগ দিয়ে যে তরঙ্গ প্রবাহিত হয় তাকে বলা হয় দেহ তরঙ্গ, যা দুই প্রকার। এই দেহ তরঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়, কি কি, প্রাথমিক তরঙ্গ আর একটা হচ্ছে গৌণ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গটাকে পি তরঙ্গ আর গৌণ তরঙ্গকে এস তরঙ্গ বলা হয়ে থাকে।
পি তরঙ্গ বা ওয়েভ সংকোচন এবং প্রসারণ বা পুশ এবং পুল এর মাধ্যমে এগিয়ে চলে, এবং এস তরঙ্গ যেটা উল্লম্বভাবে ওঠানামা করে এগিয়ে চলে। তাই পি তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং এস তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ। পি তরঙ্গ সবচেয়ে দ্রুততার সাথে এসে ভূমিকম্পন লিখন যন্ত্রে ধরা পড়ে। সবার প্রথমে কিন্তু এই পি তরঙ্গ ধরা পড়ে, সেই কারণে কিন্তু এই তরঙ্গকে প্রাথমিক তরঙ্গ বলে, এবং পি তরঙ্গের পরে কিন্তু এস তরঙ্গ ধরা পড়ে বলে একে হচ্ছে গৌণ তরঙ্গ বলা হয়ে থাকে। এই লাইনটা একটু এক্সট্রা দেওয়া আছে। তারপরে আছে তোমাদের এল তরঙ্গ। এল তরঙ্গ কি দেখো, পৃষ্ঠ তরঙ্গের উপকেন্দ্র থেকে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। এল তরঙ্গ কি করে, পৃষ্ঠ তরঙ্গ উপকেন্দ্র থেকে এই তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। এর বেগ অপেক্ষাকৃত কম হয় অন্যান্য তরঙ্গের থেকে। এই এল তরঙ্গের গতিবেগ অপেক্ষাকৃত কম হয়। এই তরঙ্গ ভূ অভ্যন্তরে তেমন কার্যকারী নয়। আমাদের আজকের আলোচনা কিন্তু এটুকুই ছিল। আমরা সবাই লাস্টে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে তোমরা যে সুযোগগুলো পাচ্ছ, দেখো কি পাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশন ইত্যাদি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, যা পরের বছর থেকে কিন্তু কার্যকারী হচ্ছে। প্রেস্টিজ কল নামে অ্যাপটি রয়েছে, দেখবে। তো তোমরা এই অ্যাপের মাধ্যমে কিন্তু নেক্সট ইয়ার থেকে সমস্ত ধরনের নোটস, লাইভ ক্লাসেস ইত্যাদি কিন্তু পেয়ে যাচ্ছ। দেরি না করে ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।